নমস্কার সকলকে, আমার মন এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কেমন করে আমরা ভালো রাখতে পারি আমাদের মন। আমরা তো সবসময় বলি আমাদের মন ভালো নেই, আমার কোনো কাজে মন লাগছে না, জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে উঠছে। এই যে একঘেয়ে হয়ে ওঠা জীবন, যেখানে আমরা মনকে ভালো রাখতে পারছি না, আমি ব্যক্তি মানুষটাকে নিজেকে ভালো রাখতে পারছি না, এই যে সমস্যাগুলো আজকে দিন দিন বাড়ছে, আজকে আমরা কথা বলবো সেই মনকে কেমন করে আমরা একটু হলেও ভালো রাখতে পারি। প্রথমেই যে কথা বলবো সকলকে, যে মন আমাদের সবসময় খুব চঞ্চল হয়, অনেকটা ওই বানরের মতো। সে কখনো একটা ডালে অনেকক্ষণ বসে থাকতে পারে না, এ ডাল ও ডাল করাই তার স্বভাব। মনও সবসময় না দুটো ডালে সে ঘোরাফেরা করতে চায়, এক হচ্ছে অতীত আর এক হচ্ছে ভবিষ্যৎ। বর্তমানে তাকে বসিয়ে রাখাটা খুব কঠিন হয়, অথচ আমরা প্রত্যেকে তো বেঁচে আছি বর্তমানে। সমস্যা তো এখানেই, যে আমি যে কাজটা করছি, যখন করছি, যে মুহূর্তে করছি, সেটা সবসময় বর্তমান হয়। অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই, সবটাই আসে আমাদের কাছে বর্তমান হয়ে। এখন সেই বর্তমানেই যদি আমাদের মনটা সবসময় তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে অতীত কিংবা ভবিষ্যতের দিকে ছোটাছুটি করে, তখনই একটা সমস্যা তৈরি হয়। আমরা তো মনের সমস্যার কথা তখনই বলি যখন আমার বর্তমান কাজগুলোতে আমি আর ভালোবাসা প্রকাশ করতে পারি না। কারণ মন যদি বিঘ্নিত হয়, সে যদি আমার কাজটাতে নিজেকে নিয়োজিত করতে না পারে, তখনই তো সমস্যা হয়। আর তখনই আমরা মন নিয়ে একটা প্রশ্ন তুলি যে আমাদের মন ভালো নেই। মন নিয়ে কোনো তাত্ত্বিক কথায় আমরা যাব না, আমরা সেই আলোচনা একেবারে সরিয়ে রেখে খুব সহজভাবে আজকে যে দু চারটে কথা বলবো, যে কিভাবে আমরা মনকে ভালো রাখতে পারি। বর্তমানে কি সত্যি কোনো মনের প্রয়োজনীয়তা আছে, সেই নিয়েও একটা আলাদা আলোচনা করা যায়। আমরা সেই আলোচনাতেও আজকে যাব না, আজকে একেবারে শুরুর যে কথা বলবো, যে মনকে ভালো রাখা যায় কিভাবে, কেমন করে বর্তমানটাকে নিয়ে আমরা বাঁচতে পারি, সেটা নিয়ে আজকের কিছু কথা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। প্রথমেই বলি যে আমাদের মন ভালো না লাগা বা ভালো না থাকা, তা থেকে বেরিয়ে আসবার সব থেকে বড় উপায় হচ্ছে যে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা এই মুহূর্তে এই বর্তমানে বেঁচে আছি, আমাদের কাছে এই মুহূর্তটাই একমাত্র অবলম্বন। এই মুহূর্তে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস প্রশ্বাসটা আমার জীবনটার পরিচয় বহন করে, আমার বেঁচে থাকাকে প্রতিকায়িত করে। নিঃশ্বাস প্রশ্বাসের মতো এত বড় বাস্তব আমাদের জীবনে, মনুষ্য শরীরে আর কিচ্ছু থাকতে পারে না তার জীবনে। কারণ এই নিঃশ্বাস প্রশ্বাস যখন স্তব্ধ হয়ে যাবে, তখনই তো আমরা মৃত্যু নামক শব্দটার সঙ্গে পরিচিত হব। তাহলে এই বর্তমানে আমি যে কাজটা করছি, আমাকে সেই কাজটার দিকে ফুল অ্যাটেনশান দিতে হবে। ভালো লাগবে না, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ মন সে বিঘ্নিত হতে যেমন অনেকটা সময় লাগে, আমার জানা অজানার মধ্য দিয়ে, আমার দীর্ঘদিনের একটা অভ্যাসের ফলেই আমি তাকে বর্তমানে আর রাখতে সক্ষম নই। আমি সবসময় অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মশগুল। এই যে চিন্তামুখী করে তুলছি আমাদের মনটাকে, যার ফলে আমার বর্তমানটা বিঘ্নিত হচ্ছে, তাহলে সেই মনকে বর্তমানে ফেরাতে গেলে এত সহজে সেটা ফিরবে না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যে জটগুলো মনের মধ্যে পড়েছে সেটাকে খোলবার জন্য আমাদেরকে যে কাজের সঙ্গে আমি নিয়োজিত, যে কাজটা আমার জীবনের একমাত্র লক্ষ্য, ধ্যান ধারণা, সেগুলোর সঙ্গে আমাদেরকে যুক্ত হতে হবে, একটু একটু করে যুক্ত হতে হবে। যে কাজটা আমি করছি এই মুহূর্তে, সেই মুহূর্তে আমার যেমন নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তেমনইভাবে আমাকে সেই কাজটাতে একেবারে ফুল অ্যাটেনশান দিতে হবে। আমাকে ভাবতে হবে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাকে ভাবতে হবে যে আমার জীবনের লক্ষ্য কী। আমরা প্রত্যেকেই একটা স্টেজে দাঁড়িয়ে মন সমস্যার কথা বলি, কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা না একটা লক্ষ্য নিয়ে জীবনে এগোচ্ছি। সেই লক্ষ্যে কেউ বা পৌঁছে গেছে, কেউ বা পৌঁছতে পারেনি। তাহলে আমাদের কাছে প্রথম পদক্ষেপ হবে যে সেই লক্ষ্যটাকে নির্বাচন করা। অনেক সময় কি হয় না, আমরা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই। যে লক্ষ্য নিয়ে জীবনটাকে আমরা শুরু করেছিলাম, সেই লক্ষ্য থেকে আমরা কখন যেন পথভ্রষ্ট হয়ে যাই। আমার কি লক্ষ্য ছিল আমি নিজেই ভুলে যাই, অন্যরা কি করে মনে রাখবে। ফলে আমাদেরকে আবার সেইটাকে আইডেন্টিফাই করতে হবে যে কী লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছিলাম, কোন লক্ষ্যটা নিয়ে চলতে পারলে আমি নিজেকে আবার ব্যস্ত করে তুলব। এই যে ব্যস্ততার প্রসঙ্গটা,
এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সত্যিই না ব্যস্ততার খুব গুরুত্ব রয়েছে। মানুষের জীবনের সবথেকে বড় পরিচয় হবে যদি সেই মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েই জীবনটাকে তার শেষ পর্বে গিয়ে পৌঁছে দেয়। যে মানুষ কর্মের মধ্যে থেকে মৃত্যুবরণ করে তার থেকে মহৎ, তার থেকে ভালো জীবন নির্বাহ করা মানুষ আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। কারণ হচ্ছে যে আমরা একটা কথা বলি যে অলস মানুষের মস্তিষ্ক সবসময় শয়তানের বাসা হয়। কারণ আমি যদি সারাদিন কিছু না কাজ করে চুপচাপ বসে থাকি তাহলে আমার মনের মধ্যে নানা চিন্তা আসবে। ভালো চিন্তাগুলো তখন থাকবে না। যে কাজ নিয়ে আমি মনটাকে ব্যস্ত রাখতাম সেই কাজ থেকে বিচ্ছিন্নতার ফলে আমার মন নানা বিষয়ে ঘোরাফেরা করতে থাকে এবং তখন সে আর ভালো কিছু ভাবতে পারে না। ফলে আমার মন নানা জটিলতার মধ্যে নিজেকে জুড়ে ফেলতে শুরু করে। একে একে সে নিজেরই অজান্তে, আমরা আমাদের নিজেরই অজান্তে কখন যে নেগেটিভ চিন্তাগুলোকে জীবনের মধ্যে বারবার ঢুকিয়ে ফেলতে শুরু করি, কখন যে পজিটিভ চিন্তাগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমরা নিজেরাও টের পাই না। আর যখন টেরটা পাই তখন কিন্তু সমস্যা বেশ ঘোরতর হয়ে যায়। তখনই কিন্তু ফেরাতে গেলে একটা দীর্ঘ প্র্যাকটিসের কথা আমরা বলছিলাম। আর কি করা যায়? আমাদেরকে একটু বুঝতে হবে যে আজকে আমার মন ভালো নেই বা ইদানিং আমার মন ভালো থাকে না, কিন্তু একটা সময় কিন্তু আমার ছিল যে জীবনটা খুব রঙিন ছিল। সেই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই দিনগুলোতে কোনো হবি আমার ছিল যেগুলো করলে আমার খুব ভালো লাগতো। আমরা কি সেটাকে আবার অবলম্বন করতে পারি? একটু গান শোনা, ছবি আঁকা, একটু ঘুরতে যাওয়া, যার যেটা ভালো লাগে সেই অতীতটাতে ফিরতে হবে। এখানে অতীতে ফেরা মানে কিন্তু মনকে অতীতমুখী করে রাখা নয়, এখানে কিন্তু পজিটিভলি আমাকে অতীতের দিকে একবার স্মৃতিচারণা করে ঘুরে আসতে হবে যে আমি কোন কোন বিষয়গুলোর মধ্যে আনন্দ পেতাম। আমাকে সেগুলোকে আবার আমার জীবনে ইনপুট করতে হবে একটু একটু করে। কারণ নদীর ধারে বিকালবেলা ঘুরতে ভালো লাগে, নদীর ধারে যেতে পারে। বিকালবেলা কেউ একটু সবুজের মধ্যে গেলে তার ভালো লাগে, সে সেটা করুক। ছাদে একটু ঘুরতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সেটাই করুক। এই যে একটা জীবনের সঙ্গে সম্পৃক্ত থাকার অর্থ তো শুধু খাওয়া পড়া, ঘুমানো আর কাজ করা নয়। জীবন তার বাইরে একটা বিনোদনের জায়গা রাখে। প্রত্যেকের ক্ষেত্রে সেটা প্রত্যেকের মতো, সেই প্রত্যেকের মতোটাকে কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আমি বললাম মানে তুমি সেইভাবে চলবে তা কিন্তু নয়। এটা নিজের কাছে প্রশ্ন যে আমার কিসে ভালো লাগে। প্রত্যেকের তো গান শুনতে নাও ভালো লাগতে পারে, প্রত্যেকের তো ঘুরতে যেতে নাও ভালো লাগতে পারে। এক একজনের এক একটা ভালো লাগে। যার ছবি আঁকতে ভালো লাগে সে একটু করে ছবি আঁকুক। এইভাবে আবার যদি নিজের ভালো লাগাগুলোর সঙ্গে সে সম্পৃক্ত হয় তাহলে এই ভালো লাগাগুলোই কিন্তু তাকে জীবনের সঙ্গে বেঁধে রাখে, এই বর্তমানের সঙ্গে বেঁধে রাখে। সে আবারও বর্তমানে ফিরতে পারবে। কারণ বর্তমান থেকে বিচ্ছিন্নতা, জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্নতাই কিন্তু মন খারাপের সবথেকে বড় কারণ। মন ভালো রাখার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে নিজের সম্পর্কে একটা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমি কারো থেকে ভালোও নই, কারো থেকে মন্দও নই। আমার থেকে কেউ ওপরেও নেই, কেউ নিচেও নেই। অর্থাৎ আমি কারোর সঙ্গে প্রতিযোগিতা করছি না। এই প্রতিযোগিতার ভাবনাটা কিন্তু আমাদের সমস্যার সবথেকে বড় কারণ। আমরা সবসময় চেতনে হোক অবচেতনে হোক একটা ভাবনা নিয়ে চলি, আমি কারো থেকে বেটার কিছু করতে পারছি না, পারছি আর পারছি না। এই দুটো প্রশ্নই কিন্তু খুব সমস্যাকর। পারলেও আমার মধ্যে সেটাকে ধরে রাখবার জন্য অনেকটা অ্যাংজাইটি তৈরি হয়, পারবো কি পারবো না। আবার পিছিয়ে গেলেও আমার মধ্যে কিন্তু একটা হতাশা, ডিপ্রেশন কাজ করে যে আমি পারছি না। এই দুটোই কিন্তু আমার ব্যক্তিগত আইডেন্টিটিকে খুঁজে নেবার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। যেই মুহূর্তে আমি নিজেকে বলতে পারবো ঈশ্বর আমাকে যেভাবে তৈরি করেছেন আমি সেই রকমই, আমি এখান থেকে শুরু করতে পারি, তাহলে দেখবেন যে অনেক পঙ্গু মানুষ রাস্তায় ভিক্ষে করছে, অনেক হাত পা না থাকা মানুষ চ্যাম্পিয়নশিপ পাচ্ছে খেলাধুলোতে। কারণ সে অ্যাকসেপ্ট করেছে এটা আমাকে ঈশ্বর এইভাবে তৈরি করেছেন, আমি এখান থেকেই ভালো কিছু শুরু করতে পারি। আর যে মানুষটা ঈশ্বরের কাছে শুধুই দোষ দেয় যে আমাকে কেন এরকম করা হলো, তাই আমার তো আর কোনো কাজকর্ম করা উচিত নয়, আমার কাজ হচ্ছে যখন ঈশ্বর আমাকে এইরকম করেছে আমি লোকের থেকে ভিক্ষে নিয়ে জীবন অতিবাহিত করব। এই যে দুটো মানুষ দুটোভাবে জীবনটাকে দেখলো, একজন নিজের না থাকাটাকে পজিটিভলি নিল যে সেখান থেকে সে শুরু করবে, আর একজন সেটাকে ব্লেম করলো ঈশ্বরের ওপর, সমাজের ওপর, পিতামাতার ওপর। ফলে সে কিন্তু পিছিয়ে গেল।
অর্থাৎ আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো পরিস্থিতিরই কিন্তু দুটো দিক থাকে, ভালো অথবা মন্দ। আমাকে সেই ভালো দিকটাকে বেছে নিতে হবে, যে আমাকে যেভাবে ঈশ্বর তৈরি করেছেন আমি খুশি। ঈশ্বর যখন আমাকে তৈরি করেছেন এখান থেকে আমার শুরু হতেই পারে। এই যখনই আমি দোলাচলতা, অর্থাৎ আমি অন্যের থেকে এগিয়ে নাকি অন্যের থেকে পিছিয়ে, এই জায়গাটা থেকে যতক্ষণ না আমরা বেরোতে পারি ততক্ষণ কিন্তু আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রটাকে চিহ্নিত করতে পারবো না। আর যখনই নিজের ক্ষেত্রটাকে চিহ্নিত করতে পারবো না তখন আমি যত চেষ্টাই করি আমি বিকশিত হতে পারবো না। তাই দেখা যায় সুন্দর করে জমি চাষাবাদ করার পরেও সেখানে ফসল ফলে না, আর একটা কাঁকুড়ে জমিতে কিংবা একটা পাথরের সামান্য ফাঁক থেকেও একটা বটবৃক্ষ নিজেকে বিকশিত করে, কারণ সে মেনে নিয়েছে ওই পাথরের মধ্যেই তাকে বেঁচে থাকতে হবে। তাই ওই পাথরের সামান্য খাঁজের সামান্য কোনো পুঁজি থেকেও সে নিজের জীবনী শক্তিকে সংগ্রহ করে নিয়ে আকাশের সূর্যের দিকে, বৃষ্টির দিকে মাথা তুলে নিজের ঝলমলে রূপটাকে সে মেলে ধরে। এইখানেই হচ্ছে, এটা থেকেও কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের জীবনটাও তাই, বাস্তবের মাটিটাকে আমাকে স্বীকার করতেই হবে। এই যে অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু জীবনের সবথেকে বড় বৈশিষ্ট্য। যতক্ষণ না আমি আমার পরিচয়টাকে অ্যাকসেপ্ট করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা শুরু করতে পারবো না। আমার বিকশিত হওয়ার সেই চূড়ান্ত রূপটা কখনো আমরা স্পর্শ করতে পারবো না যতক্ষণ না আমি আমার বর্তমান অবস্থাটাকে স্বীকার করে নিই, কারোর সঙ্গে কম্পেয়ার না করি। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে শুধু মন ভালো নেই বা মন ভালো আছে প্রশ্নটা নয়, আমি কেমন করে ভালো থাকতে পারি, আমি কেমন করে বেটার থাকতে পারি, এই প্রশ্নগুলো বোধহয় আর আমার মনে ভিড় করে আসবে না। আমি তখন ভালো থাকতেই পারবো, অন্য কেউ ভালো থাকার হয়তো কিছু হলেও পরামর্শ দিতে পারবো। কিন্তু পরামর্শ দিয়ে কিছু হয় না, সমস্ত পরামর্শগুলো একটা থিওরি। আমাকে সেই থিওরি থেকে নিজের মধ্যে ডুব দিয়ে সন্ধান করতে হবে আমার কোথায় গাফিলতি আছে, আমি কোথায় বারবার ভুল করছি, কেমন করে মন ভালো রাখবো, কেমন করে নিজেকে ভালো রাখবো। সেই নিয়ে আমাদের মন সিরিজের এই আমার মন চ্যানেলের প্রথম পর্বের প্রথম একেবারে আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। আলোচনা ভালো লাগলে আমাদের এই নতুন চ্যানেলটিকে অবশ্যই পাশে থেকে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্রয়োজনে ভালো লাগলে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানাই।